আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো স্থিতিস্থাপকতা। এই বিষয়টা পড়ার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে একটু জটিল মনে হতে পারে, বা অনেকেই আমরা যারা পড়েছি হয়তো জানি যে একটু জটিল, কিন্তু সেই জটিল বিষয়টাকে যদি আমরা খুব সহজভাবে বোঝাতে চাই তাহলে কেমন হয়? তো চলুন দেখা যাক আজকে আমরা সেটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি কিনা। তো চলুন শুরু করা যাক। তো স্থিতিস্থাপকতা কাকে বলে, এই বিষয়টা যদি ক্লিয়ার হওয়া যায় তাহলে আমরা এই টপিকটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারব। তো স্থিতিস্থাপকতা কাকে বলে? তো আমরা জানি প্রত্যেকটা অপেক্ষকে দুটো চলক থাকে। তো দুটো চলকের মধ্যে একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। তো স্বাধীন চলকটা নিজের ইচ্ছা মতো পরিবর্তন হতে পারে, কিন্তু অধীন চলকটা স্বাধীন চলকের মানের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। তো সেক্ষেত্রে স্থিতিস্থাপকতাটা কি? স্থিতিস্থাপকতা মূলত হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকটা কতটুকু পরিমাণ পরিবর্তন হবে, এটা কি বেশি পরিবর্তন হবে নাকি একটু কম পরিবর্তন হবে, এই পরিবর্তনটা মেজর করাটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তো চলুন সংজ্ঞাটা পড়া যাক। স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তন, এখানে আপেক্ষিক বলতে আমরা বোঝাতে চেয়েছি হচ্ছে শতাংশিক পরিবর্তন। ফলে অধীন চলকের যে আপেক্ষিক অথবা শতাংশিক পরিবর্তন হয় তাদের যে অনুপাত, তাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। অথবা আমরা যদি অধ্যাপক মার্শালের সংজ্ঞা অনুযায়ী বলি, তিনি বলেছেন যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অথবা কোনো একটি অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক কি বেশি পরিবর্তন হবে না কম পরিবর্তন হবে, তাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা কয়েক ধরনের হতে পারে, যেমন চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা হতে পারে, যোগান স্থিতিস্থাপকতা হতে পারে। তো আজকে আমরা মূলত চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলবো। স্থিতিস্থাপকতা প্রধানত তিন প্রকার। কেমন? একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদার সাথে সম্পর্ক থাকবে দামের, আয় স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক থাকবে আয়ের, মানে হচ্ছে এটা হবে স্বাধীন চলক, এটাও স্বাধীন চলক। আড়াআড়ি স্থিতিস্থাপকতা কখন হবে? আড়াআড়ি স্থিতিস্থাপকতা হবে ওই যে আমরা পড়েছিলাম পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, সেগুলোর ক্ষেত্রে, মানে দুইটা সম্পর্কযুক্ত যখন দ্রব্য হবে তখন সেটা হবে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। কেমন? যেমন চা, চিনি, এটা হচ্ছে একটা আরেকটার পরিপূরক, কারণ একটা ছাড়া একটা হতে পারে না। যেমন আমার হাতে যে মার্কারটা আছে, এই মার্কারটা এবং এই হোয়াইট বোর্ড, আমি যদি হোয়াইট বোর্ড ইউজ করতে যাই তাহলে আমাকে এই মার্কার ব্যবহার করতে হবে, আবার যদি এই মার্কার ব্যবহার করতে হয় তাহলে আমাকে হোয়াইট বোর্ড ইউজ করতে হবে। তাহলে একটা আরেকটার কি পরিপূরক, এরকম দ্রব্য হলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা হবে। আবার যদি আমি বলি পরিবর্তক দ্রব্য, এটাও একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। যেমন ধরেন আমি এই হোয়াইট বোর্ড ইউজ না করে আমি ব্ল্যাক বোর্ড ইউজ করলাম, তাহলে কি প্রায় একই কাজ হলো, কিন্তু একটা দ্রব্যের পরিবর্তে আমি অন্যটা ব্যবহার করলাম। তো এটাই হচ্ছে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ। এখন এইটারও ভালো সূত্র আছে, সংজ্ঞা আছে, এটারও সংজ্ঞা আছে, সূত্র আছে, এটারও সংজ্ঞা আছে, সূত্র আছে। প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। হয় দাম স্থিতিস্থাপকতা আসবে, অথবা চাহিদা স্থিতিস্থাপকতা বলবে, অথবা আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলবে। এগুলো আমরা বুঝবো কিভাবে? এগুলো বোঝার উপায়গুলোই আমি ব্যাখ্যা করব, প্রশ্ন দেখিয়ে দেখিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করব চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে। তারপরে পরের পার্টে আমরা আলোচনা করব চাহিদার আয় স্থিতিস্থাপকতা নিয়ে, তারপরের পার্টে আমরা আলোচনা করব চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা নিয়ে, এবং কেমন স্থিতিস্থাপকতা হলে কেমন দ্রব্য হবে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেক সময় প্রশ্ন করে যে স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যটি কোন ধরনের, এটা কি বিলাসজাত দ্রব্য, এটা কি
নিত্য প্রয়োজনীয় দ্রব্য, না এটা কি ব্যাবলেন গুডস, না এটাকে এটা হলো গিফেন দ্রব্য। তো কোনগুলা কোন দ্রব্য, এই দ্রব্যগুলো আমরা খুঁজে বের করব। ঠিক আছে, তারপরে হচ্ছে এটার মধ্যে এই দাম স্থিতিস্থাপকতার মধ্যে আরেকটু রয়েছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তা এগুলো নিয়ে আমরা টোটালি বিস্তারিত আলোচনা। তো চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে অনেক অর্থনীতিবিদ বলেছেন যে যেটা আমরা দাম স্থিতিস্থাপকতা বলি, সে দাম স্থিতিস্থাপকতার কি চাহিদা স্থিতিস্থাপকতা বলে। তো চাহিদা স্থিতিস্থাপকতা কীরকম? চাহিদার সাথে সম্পর্ক থাকে, সবচাইতে বেশি সম্পর্ক বা সবচাইতে বড় নির্ধারক বলা হয় দামকে। তো দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, এটার মানটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। তো এটা সংজ্ঞাটা কীরকম হবে, যে দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদা অথবা দাম স্থিতিস্থাপকতা বলে। আশা করি বুঝতে পেরেছেন যে দামের শতাংশিক পরিবর্তন, কারণ দামটা হচ্ছে স্বাধীন চলক। আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞায় পড়েছিলাম যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, তাহলে যেই ক্ষেত্রে যেই স্বাধীন চলক থাকবে সেই এখানে চলে আসবে। তো এক্ষেত্রে দাম যেহেতু চাহিদার সাথে সম্পর্কিত, তার জন্য দাম চলে এসেছে। তো দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদাটা হচ্ছে অধীন চলক। যেমন আমরা অনেক সময় দেখি যে ডি ইকুয়াল টু 20 - 2p, এটা একটা চাহিদা সমীকরণ। এই সমীকরণের মধ্যে পিটা হচ্ছে স্বাধীন চলক, ডিটা হচ্ছে অধীন চলক। তা স্বাধীন চলকের এখানে যদি আমরা মানের পরিবর্তন করি, তাহলে ডি এর মানও পরিবর্তন হয়ে যায়। এখানে 1 ধরলে একরকম মান হবে, 2 ধরলে একরকম মান হবে। তো এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা কেমন হচ্ছে, কত পরিমাণ হচ্ছে, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতার মান। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আসি এই চাহিদা স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা কিভাবে পাই। সূত্রটাও আমরা ঠিক এই যে এখানে আমরা যে সংজ্ঞাটা লিখেছি, এই সংজ্ঞাটা থেকে বের করব। কিভাবে বের করা যায় একটু দেখি। তাহলে আমি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অথবা আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি ইডি, এটাকে আমরা ঠিক সংজ্ঞাতে যেভাবে পড়েছিলাম সেভাবেই করি। তাহলে এখানে হবে অধীন চলক, তাহলে অধীন চলক হলে হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন, আর এখানে হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন। হয়ে গেল। এটার থেকেই সূত্র বের করা যাবে। প্রকৃতপক্ষে এটা কোনো সূত্র না, এটার থেকেই আমরা সূত্রটা বের করব, বা ম্যাথ করার সময় আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা এটার থেকেই বের করা যায়। তাহলে এটা থেকে কিভাবে বের হবে, যেমন এখানে চাহিদার শতাংশিক পরিবর্তনটা আমরা কিভাবে বের করব। চাহিদার শতাংশিক পরিবর্তন বের করতে হলে হচ্ছে পরিবর্তিত চাহিদা ইন্টু 100%, যেহেতু 100% পরিবর্তন হবে। আর এখানে হচ্ছে প্রাথমিক চাহিদা হবে। ঠিক তেমনি এখানে হবে পরিবর্তিত দাম, এখানে হবে প্রাথমিক দাম। ঠিক এখানেও 100% পরিবর্তন। তাহলে এক্ষেত্রে আমরা এই দুইটাকে কেটে দিতে পারি, 100%। তো এখানে যেহেতু আমরা এগুলো কথাই লিখেছি, এগুলোকে যদি আমরা একটু সংকেত আকারে লিখি, তাহলে কিভাবে লেখা যায়। সংকেত আকারে লিখলে এই পুরোটাকে ভাগ করা হয়েছে এই পুরোটা দিয়ে। তা আমরা একটু সাজিয়ে লিখব। কিভাবে লিখব,
পরিবর্তিত চাহিদা লেখার জন্য আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে ডেল্টা, কারণ আমরা পূর্বেই জেনেছি যে ডেল্টা দ্বারা কি বোঝানো হয়, পরিবর্তন বোঝানো হয়। ঠিক তেমনি এখানে ডেল্টা আর চাহিদার পরিমাণকে আমরা কিউডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই পরিবর্তিত চাহিদার পরিবর্তে আমি কি লিখলাম, ডেল্টা কিউডি। প্রাথমিক চাহিদাকে আমরা কি লিখতে পারি, শুধু কিউডি লিখতে পারি, প্রাথমিক চাহিদা। ঠিক তেমনি এটাকে যেহেতু ভাগ আকারে আছে, আমি ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। ভাগ চিহ্ন দিয়ে লিখলে কীভাবে হবে, একেবারে উপরেটার মতোই। পরিবর্তিত দাম বললে কিভাবে বলা যায়, ডেল্টা পি, আর যদি প্রাথমিক দাম বলা হয় তাহলে শুধু পি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা জানি যে ভাগকে যদি গুণ আকারে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হয়, পরের রাশিটাকে উল্টিয়ে দিতে হয়। ঠিক তেমনি প্রথমটা ঠিক থাকবে কিউডি এবং কিউডি, ডেল্টা কিউডি বাই কিউডি ইনটু, এটাকে আমরা পরিবর্তন করে দেই, উপরে পি চলে গেল, নিচে ডেল্টা পি চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন ফাইনালি আমরা কি করব, সূত্রটাকে বের করব। আমি উপরটুকু মুছিয়ে দিচ্ছি। এবার আমরা কি করতে পারি, ইডি ইকুয়াল টু ডেল্টা কিউডি বাই, এই যে ডেল্টার মানগুলো আছে, গুণ হইলে যে কোনো রাশি পরিবর্তন করা যায়, কোনো সমস্যা হয় না। তাহলে ডেল্টাগুলো একসাথে নিয়ে আসি, ডেল্টা কিউডি বাই ডেল্টা পি ইন্টু পি বাই, এই কিউডিটা চলে আসলো এখানে, কিউডি। এটাই হলো স্থিতিস্থাপকতার সূত্র। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই ডেল্টার মানগুলো কিভাবে বের করতে পারি। ডেল্টার মানগুলো বের করার জন্য সব সময় মনে রাখবেন কিউডি টু মাইনাস কিউডি ওয়ান হয়। এটা আমরা ম্যাথ করতে গেলে আরও সুন্দর করে বুঝবো। এখানে পি টু মাইনাস পি ওয়ান হবে ইন্টু পি বাই কিউডি। এটা আমরা ম্যাথ করতে গেলে খুব সুন্দর করে বুঝতে পারবো। তো চলুন দেখা যাক এবার একটা ম্যাথ দিয়ে বা পরীক্ষার একটা প্রশ্ন দিয়ে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। তো ধরুন, যেহেতু আমরা চাহিদা থেকে ম্যাথ করব বা চাহিদা স্থিতিস্থাপকতা করব, এরকম একটা সূচি দেওয়া থাকলো পরীক্ষার মধ্যে যে দাম আর হচ্ছে কিউডি দ্বারা বোঝা হচ্ছে চাহিদার পরিমাণ। দাম 10 টাকা থেকে 15 টাকা হলো। 10 টাকা চাহিদা ছিল ধরেন 20 একক, 15 টাকা হওয়াতে অবশ্যই চাহিদা কমবে, কারণ হচ্ছে চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে এক্ষেত্রে ধরেন আমি এটাকে করলাম হচ্ছে 20-এর থেকে 18 করে দিলাম। তো এইখান থেকে যদি বলা হয় যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো, অথবা চাহিদা অথবা দাম, যে কোনো একটা বলুক, সূত্র এটাই হবে। যেটাই বলুক আমরা সূত্র এটাই ইউজ করব। তাহলে কিভাবে বের করা যায়। তো যেহেতু আমরা এখানে বলেছিলাম যে Q1 আর হচ্ছে Q2, তাহলে দেখেন তো প্রাথমিক চাহিদা কোনটা, প্রথমের চাহিদা, এটাকে আমরা বলবো হচ্ছে Q1 বা QD1, আর এটাকে বলবো হচ্ছে QD2, কারণ এটা পরবর্তীতে আসছে। এখানেও ঠিক সেম P2 এটা, আর হচ্ছে এটা হলো P1 আর এটা হচ্ছে P2। শুধু মানগুলো বসাই। এখানে আমি বলেছিলাম QD2 মাইনাস QD1, P2 মাইনাস P1, P বাই QD। ঠিক সেম। এখন আমরা কি করব, মানগুলো বসিয়ে দেব। 18 মাইনাস 20, এখানে 15 মাইনাস 10 ইন্টু, ঠিক সেম, এটাই হচ্ছে প্রাথমিক চাহিদা, এটাই হচ্ছে প্রাথমিক দাম, কারণ প্রথমে এটাই ছিল। ঠিক তেমনি আমরা এটাও বসিয়ে দিব 15, প্রাথমিক দাম হচ্ছে 10 আর প্রাথমিক চাহিদা হচ্ছে 20। এবার আমরা ক্যালকুলেশন করি, এটা একদম সহজ ক্যালকুলেশন। সেটা হলো এখানে থাকে হচ্ছে -2, এখানে থাকে হচ্ছে 5 ইন্টু 15 বাই 20। 5 দিয়ে 15কে কাটলে হয় 3, আর এখানে 2 দিয়ে 20কে কাটলে হয় 10। তাহলে -3/10ই হবে হচ্ছে এটার স্থিতিস্থাপকতার মান। এটাকে আমরা পয়েন্ট করলে করতে পারি
তবে মনে রাখতে হবে চাহিদা অথবা দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি হয় না, এই মাইনাসটাকে ক্যালকুলেশন করা হয় না, মাইনাসটাকে ধরা হয় না। তার জন্য যদি আমরা অ্যান্সার লিখি তাহলে লিখতে পারবো 3/10, আর এটাকে দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে হবে 0.3। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই স্থিতিস্থাপকতার মানটা কিভাবে পেলাম আমরা? এখান থেকে এরকম একটা সূচি দেওয়া থাকলে সেখান থেকে আমরা মান ধরে এই সূত্রের মধ্যে বসিয়ে দিলেই যে মানটা বের হবে সেটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা অথবা দাম স্থিতিস্থাপকতা। তো আজকে এই পর্যন্তই এই পার্টে। পরবর্তী পার্টে আরও কিছু স্থিতিস্থাপকতা রয়েছে, যেমন আয় স্থিতিস্থাপকতা, তারপরে হচ্ছে আর স্থিতিস্থাপকতা, এরপরে আরও আছে যেমন স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, এগুলো আমরা আলোচনা করব। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী পার্টে দেখা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।